ফ্যারাডে ল, লেঞ্জ ল, তারপর আবিষ্ট প্রবাহের অভিমুখ কোন দিকে হবে, এগুলো বোঝা হয়েছিল আমাদের। আজকে স্টার্ট করব আবিষ্ট ভৌত রাশি সমূহ। দেখো, তড়িৎচুম্বকে আবেশের ফলে কি কি আবিষ্ট হতে পারে, কি কি চাইতে পারে আমাদের কাছে। এক তো কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে যদি ফ্লাক্স পরিবর্তন হয়, আমরা জানি সেই কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল হয়। তাহলে 1 নম্বর আবিষ্ট তড়িৎচালক বল আমরা লিখব, আবিষ্ট তড়িৎচালক বল। আমরা জানি আবিষ্ট তড়িৎচালক বলের মান কত হয়, সেটা হচ্ছে E ইকুয়াল টু E এর ম্যাগনিটিউড যদি বলি আমরা, E এর মান হচ্ছে d phi by dt, rate of change of flux. Number 2, আবিষ্ট প্রবাহ, আবিষ্ট তড়িৎ প্রবাহ যদি হয়, সেটা আমরা I যদি লিখি, তাহলে এর ম্যাগনিটিউড বাই রোধ, আর হচ্ছে রোধ, কারণ এটার ভোল্টেজ, একটা ভোল্টেজকে রেজিস্ট্যান্স দিয়ে ডিভাইড করলেই তো আমরা কারেন্ট পাবো। তাহলে E বাই আর মানে হচ্ছে 1 বাই আর ইন্টু ডি ফাই বাই ডিটি। আবিষ্ট প্রবাহ যদি চায়, কুণ্ডলীর রোধ দিয়ে ডিভাইড করলেই হয়ে যাবে। এই কুণ্ডলীটার মধ্যে দিয়ে আবিষ্ট তড়িৎচালক বল কত, এটা যদি আমরা ফ্লাক্সের পরিবর্তন করি, কুণ্ডলীতে সামনে নিয়ে যাই চুম্বককে বা পেছনে নিয়ে যাই, তাহলে আবিষ্ট তড়িৎচালক বলের মানে এটা। এবং আবিষ্ট প্রবাহ, কুণ্ডলী যদি এখানে ক্লোজড হয়, বদ্ধ কুণ্ডলী হয়, তাহলে একটা প্রবাহও পাওয়া যাবে, সেই প্রবাহের মান হচ্ছে 1 বাই আর ডি ফাই বাই ডিটি। নাম্বার 3, যদি কখনো আবিষ্ট আধান চায়, আবিষ্ট আধান, তড়িৎ আধান, তাহলে কত লিখবো, সেটা কিউ লিখলাম। কিউ মানে আই ইন্টু ডিটি আমরা লিখতে পারি। আই মানে 1 বাই আর ডি ফাই বাই ডিটি ইন্টু ডিটি, ডিটি এটি ক্যান্সেল করলে ডি ফাই বাই আর, এটা হচ্ছে আবিষ্ট আধান। একটা বিষয়, আবিষ্ট আধান দেখো সময়ের উপর নির্ভর করে না, কিন্তু আবিষ্ট প্রবাহ সময়ের উপর নির্ভর করছে, আবিষ্ট তড়িৎচালক বলও সময়ের উপর নির্ভর করছে। অর্থাৎ ফ্লাক্সের পরিবর্তন যত তাড়াতাড়ি করবে তত ই বেশি হবে, যত স্লো করবে তত ই কম হবে। ঠিক ফ্লাক্সের পরিবর্তন যত তাড়াতাড়ি করবে আবিষ্ট প্রবাহ বেশি হবে, যত স্লো করবে, টাইমের ভ্যালু যদি ফাস্ট মানে কি টাইম কম, টাইম যদি কম হয় আই বেশি হবে, টাইম যদি বেশি হয় আই কম হবে। অর্থাৎ ফাস্ট করলে আই বেশি, স্লো করলে আই কম। কিন্তু আবিষ্ট আধান টাইমের উপর ডিপেন্ড করে না, তুমি ফাস্ট করলেও যা আবিষ্ট আধান হবে, স্লো যদি তুমি ফ্লাক্সের পরিবর্তন করো তাহলেও আবিষ্ট আধান সমানই হবে। আচ্ছা, নেক্সট আমরা ইম্পর্টেন্ট দু একটা অঙ্ক করি। দেখো, তোমাদের এখানে সঠিকভাবে ছবি এবং ইয়ে যাচ্ছে কি, পাচ্ছ? আচ্ছা, দেখো এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় চিত্রে দেখানো, ফাই আর টি এর মধ্যে লেখচিত্র, এইদিকে ফাই, এদিকে টাইম, ফাই টি লেখচিত্র আছে, এখান থেকে তোমাকে ইটি লেখচিত্র ড্র করতে হবে। আচ্ছা, আগের দিন এগুলো হয়ে জানি তো, তোমরা আগের দিন ক্লাস করেছো, কেউ আছো? হ্যাঁ স্যার। আগের দিন এগুলো হয়ে জানি তো, আমার মনে নাই, এটা হয়েছিল কি? আচ্ছা, পারবে? স্যার এটা হয়েছিল মনে হয়, হয়েছিল। আচ্ছা, তাহলে এই অঙ্কটা হয়েছিল কত সময় পরে হ্যাঁ আবিষ্ট আবিষ্ট তড়িৎচালক বল শূন্য হবে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই অঙ্কটাও হয়েছিল তাহলে, হ্যাঁ এইখান থেকে হবে আজকে। তড়িৎচুম্বকীয় আবেশের প্রকারভেদ। দেখো, তড়িৎচুম্বকীয় আবেশ কত রকম হয়, দেখো ফাই ইজ ইকুয়াল টু এন বি এ কস থিটা। ফাই এর চেঞ্জ আমরা কত ভাবে করতে পারি, সেটাই হচ্ছে আবেশের প্রকারভেদ। ফাই এর চেঞ্জ আমরা করতে পারি, দেখো বি যদি চেঞ্জ করি তাহলে ফাই চেঞ্জ হবে, এ যদি চেঞ্জ করি তাহলে ফাই চেঞ্জ হবে, এবং থিটা যদি চেঞ্জ করি তাহলে ফাই চেঞ্জ হবে। এই 3 উপায়ে আমরা ফাই চেঞ্জ করতে পারি। যখন বি চেঞ্জ হবে, এ আর থিটা ধ্রুবক থাকবে, তখন আমরা বলি স্থৈতিক
তড়িৎচুম্বকীয় আবেশ। কখন তাহলে? যখন বি পরিবর্তনশীল। আর এই স্থৈতিক তড়িৎচুম্বকীয় আবেশ আবার দুই রকম, একটাকে বলা হয় সাবেশ, আরেকটাকে বলা হয় পারস্পরিক আবেশ। তারপর নম্বর 2 তে হচ্ছে গতীয় তড়িৎচালক বল বা তড়িৎচুম্বকীয় আবেশ, গতীয় তড়িৎ চুম্বকীয় আবেশ। আর 3 নম্বর হচ্ছে পরিবর্তী তড়িৎচুম্বকীয় আবেশ, মানে সময়ের সঙ্গে পরিবর্তন হবে, পরিবর্তী তড়িৎচুম্বকীয় আবেশ। এই একটা একটা করে সব ঠিকঠাক ভাবে পড়তে হবে। সবার আগে আমরা পড়বো স্থৈতিক তড়িৎচুম্বকীয় আবেশ, ইংরেজিতে বলে এটাকে স্ট্যাটিক ইন্ডাকশন। যখন বি পরিবর্তনশীল তখন স্ট্যাটিক ইন্ডাকশন। গতীয় তড়িৎচুম্বকীয় আবেশ মানে হচ্ছে যখন এ পরিবর্তনশীল, মানে ক্ষেত্রফল, তখন হচ্ছে গতীয়। আর পরিবর্তী তড়িৎচুম্বকীয় আবেশ মানে হচ্ছে যখন নাকি আমরা পরিবর্তন করব, থিটা যখন পরিবর্তনশীল, তখন হচ্ছে পরিবর্তী তড়িৎচুম্বকীয় আবেশ। আচ্ছা, এই প্রকারভেদ আমরা বললাম। এখন আমরা শুরু করব সাবেশ। সাবেশ কি জিনিস এটাকে বুঝতে হবে। কোনো কুণ্ডলীর মধ্যে যদি আমরা তড়িৎ প্রবাহের পরিবর্তন করি, এই তড়িৎ প্রবাহের পরিবর্তনকে বাধা দেবে। বাধা দিবে বলতে আমরা যদি কারেন্ট যদি আমরা বৃদ্ধি করি এর মধ্যে, তখন ও উল্টো দিকে কারেন্ট দেবে, এটাকেই বাধা দেওয়া বলা হবে। দেখো এর মধ্যে আমি কারেন্ট দিচ্ছি আই, আর ও তৈরি করে দিচ্ছে স্মল আই, এটা হচ্ছে আবিষ্ট প্রবাহ বলি স্মল আইকে। ঠিক একই রকম ভাবে যদি কুণ্ডলীর মধ্যে আই মনে করে এদিকেই যাচ্ছে, আই আমরা দিচ্ছি যেটা, এটা এবার কমাচ্ছি, যদি কমাই, ঠিক এটা বাধা, ও বাধা দিবে মানে হচ্ছে ও কমতে দেবে না, তার মানে সেই দিকেই আবিষ্ট প্রবাহ দেবে। তাহলে যখন আই বৃদ্ধি পাবে তখন উল্টো দিকে প্রবাহ দেবে, আই যখন হ্রাস পাবে তখন ওই দিকেই তড়িৎ প্রবাহ দেবে। তাহলে কোনো কুণ্ডলীর নিজস্ব প্রবাহ মাত্রা পরিবর্তনের জন্য ওই কুণ্ডলীতে একটা ফ্লাক্সের পরিবর্তন হবে, কারণ বি এর পরিবর্তন হয়। কারণ তোমরা জানো বি ইকুয়াল টু মিউ নট এন আই বাই 2r। বি যদি পরিবর্তন হয় ফাই তো আবার এন বি এ কস থিটা, তাহলে বি পরিবর্তন হলে ফাইও পরিবর্তন হবে, আর ফাই পরিবর্তন হলে ইন্ডাকশন হবে, তড়িৎচুম্বকীয় আবেশ হবে। আই পরিবর্তন হলে বি পরিবর্তন হচ্ছে, দেখো আমরা আই পরিবর্তন করছি, আই পরিবর্তন হলে বি পরিবর্তন, আবার বি পরিবর্তন হলে আবার ফাই পরিবর্তন, আর যখনই ফাই এর পরিবর্তন হবে ডি ফাই বাই ডিটি তড়িৎচালক বলের সৃষ্টি হবেই। আর তড়িৎচালক বলের সৃষ্টি হওয়া মানেই হচ্ছে বদ্ধ কুণ্ডলীর ক্ষেত্রে একটা প্রবাহ পাওয়া যাবে, সেই প্রবাহটাই এখানে স্মল আই দিয়ে লেখা হলো। তাহলে আমরা কোন দিকে পাচ্ছি প্রবাহ সেটা উল্লেখযোগ্য। সেটা কি? যখন প্রবাহ মাত্রা আমরা বাড়াবো, এটা আমাদের দেওয়া প্রবাহ ক্যাপিটাল আই, যখন বাড়াবো তখন উল্টো দিকে প্রবাহ দেবে, এটা এটা হচ্ছে আবিষ্ট প্রবাহ মানে উৎপন্ন প্রবাহ। আর যখন প্রবাহ কমাবো তখন একই দিকে প্রবাহ দেবে। এই ঘটনাকে বলা হয় সাবেশ। এইবার দেখো এখানে তোমরা 3টা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ। প্রথমটাতে আই বাড়াচ্ছে, তাহলে আবিষ্ট প্রবাহের অভিমুখ কোন দিকে হবে? উল্টো দিকে হবে আবিষ্ট প্রবাহের দিকে, মানে ক্লকওয়াইজ ডিরেকশন। এবার এখানে প্রবাহ দেখো এই দিকে প্রবাহ কিন্তু কমছে, কমা মানে হচ্ছে আবিষ্ট প্রবাহ, তাহলে সেই দিকেই দেবে। একটু আগে যেটা বললাম অ্যান্টি ক্লকওয়াইজ আবিষ্ট প্রবাহ। আর এখানে আই ধ্রুবক, আই এর কোনো পরিবর্তনই হচ্ছে না কারেন্টের, তাহলে ফ্লাক্সের কোনো পরিবর্তন হবে না, বি এর পরিবর্তন হবে না, বি এর পরিবর্তন হবে না মানে ফ্লাক্সেরও পরিবর্তন হবে না। আর যখন ফ্লাক্সের পরিবর্তন হবে না তখন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনই হবে না, নো ইএমআই, কোনো তড়িৎচুম্বকীয় আবেশ হবে না, অর্থাৎ কারেন্টই এখানে তো আবিষ্ট প্রবাহ কিন্তু জিরো। এখানে সাবেশের মূল কথা গেল। এবার সাবেশাঙ্ক, কোনো কুণ্ডলীর যদি আই আমরা পরিবর্তন করি তাহলে ফাই আমরা জানি পরিবর্তন হয়, তাহলে আমি বলতে পারি আই এর সঙ্গে ফাই মানে এর মধ্যে ফ্লাক্স, হ্যাঁ যেমন ফ্লাক্স এখানে ডট ডিরেকশনের ফ্লাক্স হবে, এই ফ্লাক্সের পরিবর্তন হবে। আই যদি বাড়াই আমি, ফ্লাক্সও বাড়বে, তাহলে আমি বলতে পারি ফাই ভ্যারিজ আই, আই পরিবর্তন হলে ফাই পরিবর্তন হবে। তাহলে ফাই ইকুয়াল টু দিলে একটা ধ্রুবক দিতে হয়, এই ধ্রুবককে আমরা এল দিয়ে লিখি, এল আই। এই এল ধ্রুবককেই বলা হয় ফাই বাই আই, যেটা এটাকে বলা হয় সাবেশাঙ্ক।
এই কুণ্ডলী স্বাবেশাঙ্ক। আচ্ছা, স্বাবেশাঙ্ক কিন্তু ফাই আই এর উপর নির্ভর করে না। এল কিন্তু এল ফাই এবং আই এর উপর নির্ভর করে না। স্বাবেশাঙ্ক, এটাকে স্বাবেশাঙ্ক বলে, এল ফাই ও আই এর উপর নির্ভর করে না। এখানে আছে ঠিকই, এল এর মধ্যে এল ইকুয়াল টু ফাই বাই আই আছে, তবুও ফাই আই এর উপর ডিপেন্ড করে না। এটা কয়েলের নিজস্ব বৈশিষ্ট্য, কুণ্ডলীর নিজস্ব বৈশিষ্ট্য এটা। হ্যাঁ, নির্ভর করে হচ্ছে এর আকার আকৃতির উপর, কুণ্ডলীর আকার, আকার, পাক সংখ্যা, আকৃতি উপর নির্ভর করে। তাহলে এল ফাই আই এর উপর নির্ভর করছে না, নির্ভর করে অন্য বিষয়ের উপর। আকার বলো, পাক সংখ্যা বলো, আকৃতি বলো, এর উপর নির্ভর করে সেলফ ইন্ডাকটেন্স বা স্বাবেশাঙ্ক। স্বাবেশাঙ্কের একক তোমরা জানো হেনরি। হেনরি ক্যাপিটাল এইচ দিয়ে লেখা হয়। 1 হেনরি মানে হচ্ছে ফাই বাই আই, ফাই এর একক ওয়েবার, 1 ওয়েবার বাই আই, আই মানে হচ্ছে অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার। 1 হেনরি মানে হচ্ছে 1 ওয়েবার বাই 1 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে স্বাবেশাঙ্কের একক। আচ্ছা, নেক্সট, বৃত্তাকার কুণ্ডলীর স্বাবেশাঙ্ক কত হয়? ডিরেক্ট মনে রাখো, দেখো বৃত্তাকার কুণ্ডলীর স্বাবেশাঙ্ক আমি বলছি, মিউ নট এন স্কোয়ার পাই ইন্টু ব্যাসার্ধ বাই 2। বৃত্তাকার কুণ্ডলীর স্বাবেশাঙ্ক মিউ নট এন স্কোয়ার পাই আর বাই 2। দেখো স্বাবেশাঙ্ক কার উপর নির্ভর করছে? আকার আকৃতির উপর নির্ভর করছে। দেখো ব্যাসার্ধ আছে এখানে, তারপরে পাক সংখ্যা আছে, আর আছে মাধ্যম। এখানে আরেকটা জিনিস যুক্ত হবে, নির্ভর করে পাক সংখ্যা, আকার আকৃতি ও মাধ্যম। আকার আকৃতি ও মাধ্যম কথাটা উল্লেখ করতে হবে এখানে, ও মাধ্যমের উপর নির্ভর করে। কারণ মাধ্যমের উপর নির্ভর করে, এটা হচ্ছে বায়ু বা শূন্য মাধ্যমে। আর যখন অন্য কোনো মাধ্যম বলা হবে, অন্য মাধ্যমে যখন, এটা শূন্য মাধ্যমে, শূন্য মিউ নট মাধ্যমের চৌম্বক ভেদ্যতা শূন্য মাধ্যমে। আর অন্য মাধ্যমের ক্ষেত্রে আমরা মিউ আর দিয়ে একটা গুণ করি, মিউ নট মিউ আর, তারপরে এন স্কোয়ার পাই আর বাই 2। এবার তোমরা বুঝতেই পারছো, এল এর মান, মাধ্যম যদি আমরা শূন্য মাধ্যমকে যদি প্রতিস্থাপিত করি অন্য কোনো মাধ্যম দিয়ে, এল এর মান পরিবর্তন হয়। পরিবর্তন হয় মানে বাড়তেও পারে, কমতেও পারে, মিউ আর এর উপর নির্ভর করে। কারণ মিউ আর কখনো কখনো একের বড়, কখনো কখনো একের ছোট। যেমন ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল বা তিরস্চম্বক পদার্থের ক্ষেত্রে একের কম। তারপর পরাচৌম্বক পদার্থের ক্ষেত্রে একের সামান্য বেশি। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল বা অয়স্কচৌম্বক চুম্বকের ক্ষেত্রে একের অনেক বেশি। তাহলে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল রাখলে সেখানে এল এর ভ্যালু অনেক বেশি হবে। পরাচুম্বক রাখলে এল এর ভ্যালু বায়ুর তুলনায় সামান্য বেশি হবে। আর যদি ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল রাখি, তাহলে বায়ুতে যা হয় সেলফ ইন্ডাকটেন্স বা স্বাবেশাঙ্ক সেই তুলনায় কম হবে, মিউ এর ভ্যালু, মিউ আর এর ভ্যালু কম। আচ্ছা, এরপর হচ্ছে সলিনয়েডের ক্ষেত্রে স্বাবেশাঙ্ক। দেখো ডাইরেক্ট ফর্মুলা, সলিনয়েডের ক্ষেত্রে স্বাবেশাঙ্ক মিউ নট এন স্কোয়ার এ বাই এল। এই একটা সূত্র, আমি দুটো সূত্র বলবো। আরেকটা হচ্ছে এল ইকুয়াল টু মিউ নট স্মল এন স্কোয়ার ইন্টু আয়তন। কারণ এই তোমরা যখন জয়েন্ট বা নিট এক্সাম দেবে, এই দুটোই দরকার হবে, এই দুটো সূত্রই আমাদের দরকার হবে, না হলে অনেক অঙ্ক পারবে না। কেন বলছি, কোনো কোনো অঙ্কে দেওয়া থাকে, বলা থাকে যে মোট পাক সংখ্যা ধ্রুবক। যখন মোট পাক সংখ্যা ধ্রুবক থাকবে এটা দিয়ে করতে হবে। আর যখন বলবে একক দৈর্ঘ্যের পাক সংখ্যা ধ্রুবক, মানে স্মল এন ধ্রুবক, তখন এটা দিয়ে করতে হবে। আয়তন মানে কি? সলিনয়েডের দৈর্ঘ্য এল যদি হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয়, আয়তন মানে কিন্তু এ ইন্টু এল। এইটাকে কিন্তু কখনো কখনো এ মানে পাই আর স্কোয়ার ইন্টু এল এই হিসাবেও লেখা যাবে আয়তনকে, হ্যাঁ, চোঙের আয়তনের ফর্মুলা দিয়ে। আর এখানে এ পাই আর স্কোয়ার লেখা যাবে এখানে। তাহলে এই দুটো সূত্র আমরা শিখলাম। দেখো, তাহলে এল এর বৃত্তাকার কুণ্ডলী আর হচ্ছে সলিনয়েড।
বৃত্তাকার কুণ্ডলীর একটাই সূত্র বললাম, সলিনয়েডের দুটো সূত্র। হ্যাঁ, এখানে একটাই সূত্র, মাধ্যম আলাদা হলে আলাদা হবে। এখানেও মাধ্যম আলাদা হলে মিউ আর দিয়ে গুণ হবে অন্য মাধ্যম রাখলে। আচ্ছা, এবার দেখো আমরা কয়েকটা অঙ্ক করি, ইম্পর্টেন্ট কিছু অঙ্ক। তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। হুম, দেখো 2 অ্যাম্পিয়ার তড়িৎবাহী 100 পাকের একটি কুণ্ডলীর প্রতি পাকে জড়িত চৌম্বক ফ্লাক্স 10 মিলি ওয়েবার হলে কুণ্ডলীটির সাবেশাঙ্ক নির্ণয় করো। সাবেশাঙ্কের ফর্মুলা আমরা এতক্ষণ পর্যন্ত 3টা ফর্মুলা পেলাম মাত্র। 1 নম্বর L = phi বাই I, এটা পেলাম। 2 নম্বর বৃত্তাকার কুণ্ডলী পেলাম। 3 নম্বর পেলাম হচ্ছে সলিনয়েড। তাহলে এইখানে কোন সূত্র দিয়ে হবে? প্রবাহ মাত্রা দেওয়া আছে, প্রবাহ মাত্রা দেওয়া থাকে মানে প্রথমটা দিয়েই I। আর বৃত্তাকার কুণ্ডলীর ক্ষেত্রে তো প্রবাহ মাত্রা নাই, ওখানে তো ডাইমেনশন প্যারামিটার যেটা সেগুলো দেওয়া আছে, মানে ব্যাসার্ধ, পাক সংখ্যা। তাহলে প্রবাহ মাত্রা দেওয়া থাকা মানে হচ্ছে আমাদের এই ফর্মুলা দিয়ে করতে হবে, L = phi বাই I। ব্যাস, সাবেশাঙ্ক হয়ে যাবে। ফাই কিন্তু দেওয়া আছে, প্রতি পাকের চৌম্বক ফ্লাক্স 10 মিলি ওয়েবার, পাক সংখ্যা 500, তাহলে 500-র সঙ্গে গুণ করতে হবে 10 মিলি ওয়েবার। মিলি ওয়েবারকে আবার ওয়েবার করতে হবে 10⁻³ দিয়ে গুণ করে। বাই কারেন্ট, কারেন্ট দেখো 2 অ্যাম্পিয়ার দেওয়া আছে। ব্যাস, এটা 5 5 5 25 ইন্টু 10⁻⁻1 আর কি, -1। এখানে 25, 2টা শূন্য, এখানে 3টা নিচে, -1 মানে 2.5 হেনরি, এটা অ্যান্সার। নেক্সট, একটি বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা স্থির রেখে ক্ষেত্রফল দ্বিগুণ করলে সাবেশাঙ্ক কত গুণ বৃদ্ধি পাবে? এটা কিন্তু কম্পিটিটিভ এক্সামে আসা অঙ্ক। আমি আর দিই নাই বা অপশন দিই নাই, আমি অন্যভাবে অঙ্কগুলো তৈরি করছি। দেখো, একটা বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা স্থির রেখে ক্ষেত্রফল দ্বিগুণ। বৃত্তাকার কুণ্ডলীর L μ0 n² পাই r বাই 2, বৃত্তাকার কুণ্ডলীর সাবেশাঙ্কের সূত্র এটা। এখন বলা আছে ক্ষেত্রফল দ্বিগুণ করলে সাবেশাঙ্ক কত গুণ বৃদ্ধি পাবে। দেখো, এখানে ব্যাসার্ধ আছে, ক্ষেত্রফল নেই। পাক সংখ্যা স্থির, পাক সংখ্যা স্থির মানে L ভ্যারিস আমরা r লিখতে পারি। এবার ক্ষেত্রফলকে আর এর সঙ্গে রিলেট করতে হবে, সম্পর্ক নিয়ে আসতে হবে। তোমরা জানো ক্ষেত্রফল মানে πr² = এরিয়া। তাহলে r² বা r² ভ্যারিস এ লিখতে পারো, তাহলে r ভ্যারিস √a। তাহলে r ভ্যারিস √a, তাহলে r এর জায়গায় আমি √a লিখতেই পারি। এখন দেখো ক্ষেত্রফল বৃদ্ধি করলে কত গুণ বৃদ্ধি পাবে হয়ে গেল। সুতরাং L1/L2 = √A1/A2। এবার L1/L2 সমান A2 বলছে A1 এর 2 গুণ, মানে এটার হাফ, A2টা ডাবল। তার মানে L1/L2 = 1/√2। তার মানে L2 = √2 ইন্টু L1। তাহলে √2 গুণ বৃদ্ধি পাচ্ছে, √2 গুণ বৃদ্ধি পাচ্ছে সাবেশাঙ্ক। এটা হচ্ছে অ্যান্সার। কত গুণ বৃদ্ধি পাবে? অ্যান্সার হচ্ছে √2 গুণ। এই দেখো, অঙ্কটা করতে গিয়ে তোমরা আটকে হয়তো যেতে, কারণ এখানে ব্যাসার্ধ আছে, ক্ষেত্রফল নাই। কিন্তু ব্যাসার্ধ ক্ষেত্রফলের সঙ্গে কিভাবে রিলেটেড? r ভ্যারিস √a, এখান থেকে আসতে হবে। নেক্সট, একটি বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা n1, কুণ্ডলীটিকে খুলে n2 পাক সংখ্যার বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করলে প্রাথমিক ও অন্তিম সাবেশাঙ্কের অনুপাত কত হবে? তোমরা পারবে কি? বৃত্তাকার কুণ্ডলীর পাক সংখ্যা n1, এই বৃত্তাকার কুণ্ডলীকে খুলে n2 পাক সংখ্যার বৃত্তাকার কুণ্ডলীতে পরিণত করা হলো। মানে প্রথমে পাক সংখ্যা ছিল n1, ধরো এখানে n1 পাক সংখ্যা ছিল, এটাকে খুলে n2 পাক সংখ্যা, n2 বেশি হতে পারে কম হতে পারে। যদি তুমি পাক সংখ্যা বেশি হয় তাহলে তো ব্যাসার্ধ ছোট হয়ে যাবে। একই, এটাকে খুলে ওই তার দিয়েই এটাকে পেঁচিয়ে কুণ্ডলী বানানো হচ্ছে। তাহলে এটা মনে করো n2,
একই তার দিয়ে তারটাকে খুলে n2 পাক সংখ্যার কুণ্ডলীতে পরিণত করা হচ্ছে। তাহলে সাবেশাঙ্ক এখানে যদি L1 হয়, এখানে যদি L2 হয়, L1 বাই L2 কত? প্রাথমিক সাবেশাঙ্ক আর অন্তিম সাবেশাঙ্ক তাদের অনুপাত চেয়েছে। এইটা কি করে করব? অবশ্যই কম্পিটিটিভ এক্সামের জন্য খুলে বানানো হচ্ছে। খুলে বানালে বৃত্তাকার কুণ্ডলীর সাবেশাঙ্কের সূত্র আমরা জানি মিউ নট ইন্টু এন স্কোয়ার ইন্টু পাই ইন্টু আর বাই 2। যখন খুলে বানানো হচ্ছে তখন এনও ধ্রুবক না, ব্যাসার্ধও ধ্রুবক না, এনও চেঞ্জ হচ্ছে, ব্যাসার্ধও চেঞ্জ হচ্ছে। তাহলে এল কিন্তু আমি এখন বলতে পারি এন স্কোয়ার আর এর সঙ্গে সমানুপাতিক, এন স্কোয়ার ইন্টু আর। এইবার ইম্পর্টেন্ট কথা দেখো, এখানে তো ব্যাসার্ধের কথা বলে নাই, শুধু পাক সংখ্যার চেঞ্জ করা হয়েছে খুলে। ব্যাসার্ধ তোমাকে ঠিক করে নিতে হবে। কিভাবে ঠিক করব? তারের দৈর্ঘ্যটা এখানে ধ্রুবক, একই তার দিয়ে আরেকটা কুণ্ডলী মানে খুলে আরেকটা নতুন কুণ্ডলী তৈরি করা হলো একই তার দিয়ে। তার মানে অ্যাকচুয়ালি তারের দৈর্ঘ্যটা সমান। এখানেও যা তারের দৈর্ঘ্য আর এখানেও তারের দৈর্ঘ্য সমান। তারের দৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্য যদি এল ধরি, দৈর্ঘ্য হচ্ছে 2 পাই আর ব্যাসার্ধ, এক পাকের দৈর্ঘ্য হলো এটা, এন পাকের দৈর্ঘ্য যদি হয় তাহলে এন দ্বিগুণ, তাহলে তারের দৈর্ঘ্য 2 পাই আর এন। এখানে দৈর্ঘ্য কনস্ট্যান্ট থাকছে খুলে বানানোর ক্ষেত্রে। তাহলে এল ধ্রুবক, যখন যখন এল ধ্রুবক তখন কিন্তু আর ইন্টু এন ধ্রুবক, আর ইন্টু এন ধ্রুবক। আর ইন্টু এন যখন ধ্রুবক তখন দেখো আর ভ্যারিজ 1 বাই এন। ইম্পর্টেন্ট কথা, খুলে বানানো হলে আর ভ্যারিজ 1 বাই এন। এইবার আসো অঙ্কের মূল জায়গায়। তাহলে এন স্কোয়ার আছে এখানে, এল ভ্যারিজ। এবার আর এর জায়গায় এন দিয়ে আমি নিয়ে আসবো, আর ভ্যারিজ 1 বাই এন, মানে আর এর জায়গায় 1 বাই এন লিখলাম আরটার জায়গায়। তাহলে এল ভ্যারিজ এন আসলো। তাহলে এল 1 বাই এল 2 ইজ ইকুয়াল টু জাস্ট এন 1 বাই এন 2। এটা হচ্ছে অ্যান্সার। দেখো অঙ্কটা ভুল হওয়ার প্রচন্ড চান্স ছিল, কেননা তোমরা এখানে দেখতে পাচ্ছ পাক সংখ্যা n1 ছিল, n2 হলো। এল তো তুমি এইখানে বৃত্তাকার কুণ্ডলীর যে সূত্র সেখানে তো এল ভ্যারিজ এন স্কোয়ার আছে। তোমরা তো অ্যান্সারে লিখে ফেলতে L1 বাই L2 ইজ ইকুয়াল টু N1 স্কোয়ার বাই N2 স্কোয়ার। সূত্রের মধ্যে এন স্কোয়ার আছে, ভুল হয়ে যেত। কারণ এন স্কোয়ার থাকলে কি হবে, আরও তো পরিবর্তনশীল, আর তো ধ্রুবক না, সেই জন্য এল ভ্যারিজ এন স্কোয়ার লেখাই যাবে না। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে কম্পিটিটিভ এক্সাম দিতে গেলে। নেক্সট আসি, একটি সলিনয়েডের ব্যাসার্ধ এবং দৈর্ঘ্য উভয়ই দ্বিগুণ করা হলো। তাহলে L1 বাই L2 কত হবে? সাবেশাঙ্কের অনুপাত কত হবে যদি ব্যাসার্ধ এবং দৈর্ঘ্য দুটোই দ্বিগুণ করা হয়? দুটো অঙ্ক আছে। প্রথম অঙ্ক হচ্ছে কুণ্ডলীর মোট পাক সংখ্যা ধ্রুবক, দ্বিতীয় ক্ষেত্রে কুণ্ডলীর একক দৈর্ঘ্যের পাক সংখ্যা ধ্রুবক। প্রথমটির ক্ষেত্রে ক্যাপিটাল এন ধ্রুবক আর দ্বিতীয়টির ক্ষেত্রে স্মল এন ধ্রুবক। তাহলে সলিনয়েডের সাবেশাঙ্কের অনুপাত কত হবে? আমি দুটো পার্টে করি। 1 নম্বরের জন্য যখন মোট পাক সংখ্যা ধ্রুবক, সলিনয়েডের যখন মোট পাক সংখ্যা জানা থাকে তখন মিউ নট এন স্কোয়ার এ বাই এল। এবার কি দ্বিগুণ করা হয়? ব্যাসার্ধ দৈর্ঘ্য। তার মানে এখানে দেখতে পাচ্ছ এল ভ্যারিজ, মোট পাক সংখ্যা এন হচ্ছে ধ্রুবক, তাহলে এ বাই এল, এন তো ধ্রুবক, তাহলে এ বাই এল এর সঙ্গে এল সমানুপাতিক। স্মল এল, এটা স্মল এল মানে দৈর্ঘ্য আর ক্যাপিটাল এল মানে সাবেশাঙ্ক। তার মানে এল ভ্যারিজ এ মানে হচ্ছে এ মানে হচ্ছে পাই আর স্কোয়ার, এর জায়গায় তাহলে পাই আর স্কোয়ার যদি বসাই, পাই তো আবার ধ্রুবক, তাহলে আর স্কোয়ার বাই এল। দেখো
এল ভ্যারিস আর স্কোয়ার বাই এল। তাহলে আমি লিখতে পারি L1 বাই L2 ইজ ইকুয়াল টু R1 বাই R2 হোল স্কোয়ার, আর এলটা ব্যস্তানুপাত মানে L2 বাই L1। এখন ব্যাসার্ধ দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, তার মানে অঙ্ক শেষ হয়ে গেল। R2 R1 এর দ্বিগুণ মানে এটা 1/2 স্কোয়ার, L2 আবার L1 এর দ্বিগুণ মানে উপরে 2, তাহলে 1/4 আর এখানে 2, তার মানে 1:2। তাহলে প্রথমটির অ্যান্সার 1:2, L1 বাই L2 ইজ ইকুয়াল টু 1:2। এবার দ্বিতীয়, একক দৈর্ঘ্যের পাক সংখ্যা যখন ধ্রুবক থাকবে তখন সাবেশাঙ্কের সূত্র নিতে হবে 2 নম্বরের। এটা একটু আগে সাবেশাঙ্কের দুটো সূত্রের কথা বলছিলাম, মিউ নট স্মল এন স্কোয়ার ইন্টু আয়তন, সেই জন্যই দুটো সূত্র বলা হয়েছিল। তাহলে মিউ নট স্মল এন স্কোয়ার, আয়তন মানে দৈর্ঘ্য ইন্টু ক্ষেত্রফল মানে এ ইন্টু এল, মানে মিউ নট স্মল এন স্কোয়ার, এ মানে পাই আর স্কোয়ার ইন্টু এল। এইবার দেখো কার সঙ্গে কে সমানুপাতিক। মোট এখানে একক দৈর্ঘ্যের পাক সংখ্যা এন স্কোয়ার ধ্রুবক, যদি ধ্রুবক হয় আর মিউ নট পাই তো এমনিতেই ধ্রুবক, তাহলে এল ভ্যারিস আর স্কোয়ার ইন্টু এল। তাহলে সাবেশাঙ্ক দেখো ব্যাসার্ধের স্কোয়ার ইন্টু দৈর্ঘ্য এর সঙ্গে সমানুপাতিক হচ্ছে। এখন সুতরাং আমরা লিখতে পারি L1 বাই L2 ইকুয়াল টু R1 বাই R2 হোল স্কোয়ার ইন্টু L1 বাই L2 সমানুপাতিক। তাহলে R1 বাই R2 মানে 1/2 হোল স্কোয়ার, L1 বাই L2 মানে হচ্ছে ডাবল করা হলো দুটোই, নিচে 2, তাহলে 1/4 1/2 মানে 1/8। তাহলে L1 বাই L2 ইজ ইকুয়াল টু 1/8, 1:8। দ্বিতীয় ক্ষেত্রে উত্তর। বুঝতে পারছো অঙ্কগুলোর ধরনগুলো ইম্পর্টেন্ট। হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। খুব ইম্পর্টেন্ট। তোমাদের শুধু জয়েন্ট বা নিটের জন্য ইম্পর্টেন্ট না, তোমাদের কিন্তু বোর্ডেও এই ধরনের অঙ্ক থাকতে পারে। হ্যাঁ, এটার চান্স খুব একটা কমই থাকবে। মোট পাক সংখ্যা ধ্রুবক এটা হতে পারে, কারণ তোমাদের মেইনলি বোর্ডে এই সূত্রটা, সলিনয়েডের এই সূত্রটাই বেশি ইউজ করে, এন স্কোয়ার ইন্টু আয়তন, মিউ নট এন স্কোয়ার ইন্টু আয়তন। এটা কম্পিটিটিভ এক্সামের জন্য। তাহলে দেখো সলিনয়েডের সাবেশাঙ্কের সূত্র কিন্তু দুটো হলো, বৃত্তাকার কুণ্ডলীর জন্য একটাই। হ্যাঁ, দেখলা অঙ্কগুলি মনে হচ্ছে সহজ, কিন্তু টেকনিক্যাল ব্যাপারগুলি। এখানে ব্যাসার্ধ দিয়ে সূত্র আমরা জানি, ক্ষেত্রফলের সঙ্গে সাবেশাঙ্ক কিভাবে চেঞ্জ হচ্ছে, তাহলে এটা করলাম। তারপরে এখানে খুলে বানানো হলো একটা কুণ্ডলীকে, তাহলে সাবেশাঙ্কের অনুপাত কি হবে। আবার এইটাও মোট পাক সংখ্যা, আবার একক দৈর্ঘ্যের পাক সংখ্যা ধ্রুবক, এটার ক্ষেত্রে কি হবে, সব কনসেপ্ট ইম্পর্টেন্ট এগুলো। নেক্সট, সাবেশের ফলে উৎপন্ন বিপরীত তড়িৎচালক বল। আচ্ছা, সাবেশের ফলে উৎপন্ন বিপরীত তড়িৎচালক বল, দেখো আমরা জানি ফাই ইকুয়াল টু এলআই, কুণ্ডলীর সাবেশাঙ্ক এল, কোনো মুহূর্তে তার কারেন্ট যদি আই হয় এবং তার যদি ফ্লাক্স ফাই হয়, তাহলে ফাই ইজ ইকুয়াল টু এলআই। আর উৎপন্ন তড়িৎচালক বল যেটা, সেটা তো আমরা লেঞ্জের সূত্র থেকে বা ফ্যারাডের সূত্র থেকে জানি, মাইনাস d∅/dt। তুমি শুধু ddt অফ ফাই এর জায়গায় এল ইন্টু আই বসিয়ে দাও, কমপ্লিট হয়ে গেল। তাহলে মাইনাস এল তো ধ্রুবক, একটা নির্দিষ্ট কুণ্ডলীর জন্য এল ধ্রুবকই, di/dt। এটা হচ্ছে সাবেশের ফলে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল, E ইজ ইকুয়াল টু মাইনাস এল di/dt। তার মানে প্রবাহ মাত্রার পরিবর্তন যদি হয়, প্রবাহ মাত্রার পরিবর্তন হলে তাহলে কুণ্ডলীতে কত তড়িৎচালক বল সৃষ্টি হবে, তারই সূত্র এইটা। এইটা
প্রবাহ মাত্রা পরিবর্তনের হার, আর এটা হচ্ছে সাবেশাঙ্ক কুণ্ডলীর। ধরো কোনো কুণ্ডলীর মধ্যে প্রবাহ মাত্রা বাড়ানো হচ্ছে 2 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হিসাবে, প্রতি সেকেন্ডে 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠানো হচ্ছে, তার মানে এটা কার ভ্যালু হলো? ডিআই বাই ডিটির ভ্যালু হলো 2 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, বাড়ানো হচ্ছে বলছে। আর যদি বলে এটা বাড়ানো হচ্ছে, আর যদি বলে কারো প্রবাহ কমানো হচ্ছে কোনো কুণ্ডলীর 2 অ্যাম্পিয়ার পার হার, সরি কমানো হচ্ছে 2 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হিসাবে, তাহলে ডিআই ডিটির ভ্যালু আমরা কি নিব? আমরা মাইনাস নিব। তখন যদি কমানো হয় প্রবাহ মাত্রা সেক্ষেত্রে মাইনাস ডিআই ডিটির ভ্যালু, আর যদি বাড়ানো হয় ডিআই ডিটি প্লাস। হ্যাঁ, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ই এর ম্যাগনিটিউড চাইব, কত ভোল্টেজ ডেভেলপ হবে বা আবিষ্ট তড়িৎচালক বল কত হবে, তার মান কত। তাহলে মানের ক্ষেত্রে তো মাইনাসের ব্যাপার থাকবে না, তখন ডিআইডিটি এর ভ্যালুটাও পজিটিভ, সবসময় পজিটিভ নেবে, ইর ভ্যালুটাও পজিটিভ বের হবে। তো মানের ক্ষেত্রে এটা, তবে মানটাই আমাদের বেশি লাগবে। তাহলে এটাকে আমরা আবেশের ফলে উৎপন্ন তড়িৎচালক বল বা ব্যাক ইএমএফ বলি, বা বিপরীত তড়িৎচালক বল বলা হচ্ছে। কেন বিপরীত? কারেন্ট যদি বাড়ানো হয় উল্টো দিকে তড়িৎ প্রবাহ দেয়, তড়িৎচালক বল তাহলে উল্টো দিকে হয়, সেই জন্যই। নেক্সট, এটার উপর অঙ্ক দেখো, একটি কুণ্ডলীর প্রবাহ মাত্রা 0.5 সেকেন্ডে 10 অ্যাম্পিয়ার থেকে 20 অ্যাম্পিয়ার হলো। কুণ্ডলীটির সাবেশাঙ্ক 10⁻⁻² হেনরি হলে আবিষ্ট তড়িৎচালক বল কত? দেখো আবিষ্ট তড়িৎচালক বলের আমি মানই বের করি। এটা মানে এইমাত্র দেখলাম এল ডি আই বাই ডিটি মান। আচ্ছা, এল তো এল, এটাকে না তুমি এরকমও লিখতে পারো, I2 অন্তিম প্রবাহ মাত্রা মাইনাস প্রাথমিক প্রবাহ মাত্রা ডিআই, ডিআই মানে তো চেঞ্জ বাই টাইম। তার মানে এল দেখো দেওয়া আছে, এবার অঙ্কটা হবে। ই এর ম্যাগনিটিউড দাঁড়াচ্ছে আমাদের, এল হচ্ছে 10⁻², অন্তিম প্রবাহ মাত্রা 20 অ্যাম্পিয়ার একটা কুণ্ডলীর, মাইনাস প্রাথমিক প্রবাহ মাত্রা 10 অ্যাম্পিয়ার। কত টাইমে এই পরিবর্তনটা হচ্ছে কারেন্টের? 0.5 সেকেন্ডে। ব্যাস হয়ে গেল 100, তাহলে 1/5 ভোল্ট, 1/5 ভোল্ট মানে 0.2 ভোল্ট। এগুলো কিন্তু সব কম্পিটিটিভ এক্সামেরই অঙ্ক, এমনকি তোমাদের বোর্ড পরীক্ষাতেও আসতে পারে। নেক্সট, একটি কুণ্ডলীর এল মানে সাবেশাঙ্ক, একটা কুণ্ডলীর এল বা সাবেশাঙ্ক 5 হেনরি হলে আবিষ্ট তড়িৎচালক বল কত হবে যদি প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে বৃদ্ধি পায় আর প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে হ্রাস পায়। দেখো এখানে প্রবাহ মাত্রা বৃদ্ধিও আছে, প্রবাহ মাত্রা হ্রাসও আছে, সেই জন্য এখানে মান না, জাস্ট ইকুয়াল টু মাইনাস এল ডিআইডিটি এটা ইউজ করেই করো। কারণ এখানে কোশ্চেন সেটার তোমার কাছে মানে জানতে চাচ্ছে যখন বৃদ্ধি পায় তখন ই কত, তখন যখন হ্রাস পায় তখন ই কত। মানের ব্যাপারটার থেকে ডিরেকশনটাও ব্যাপার এখানে আছে, সেই জন্য যেহেতু বৃদ্ধি হ্রাস দুটোই আছে, আমি ই ইকুয়াল টু মাইনাস এল ডিআইডিটি এটাই আমরা প্রয়োগ করব 1 নম্বরে। তাহলে ই আবিষ্ট তড়িৎচালক বল মাইনাস এল, এল মানে 5, ডিআইডিটি 2 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে বৃদ্ধি মানে প্লাস নিতে হবে, +2 হয়ে গেল -10 ভোল্ট। 2 নম্বর ই ইকুয়াল টু মাইনাস এল মানে 5, হ্রাস পাওয়া মানে হচ্ছে -2, 2 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হ্রাস পাচ্ছে, তো +10 ভোল্ট। এই অ্যান্সার হলো। নেক্সট যাচ্ছি আমরা, দেখো আবেশকের ব্যাটারি হিসাবে আচরণ। আবেশক কি? একটা লং সলিনয়েডকেই যার সাবেশাঙ্ক থাকে সেটাকেই বলি আমরা আবেশক। একটা কুণ্ডলী সলিনয়েডের আকারে যদি কোনো কুণ্ডলী থাকে সেটা আমরা আবেশক বলি, যার সাবেশাঙ্ক আছে তাই সেটাই আবেশক। এবার এই আবেশক
ব্যাটারি হিসাবে আচরণ করে। এটা কেমন কথা? হ্যাঁ, অবশ্যই করে। দেখো, এই আবেশকের মধ্য দিয়ে যখন আমরা কারেন্ট পাঠাই, ধরো এই কারেন্ট পাঠাচ্ছি আবেশকের মধ্য দিয়ে, কারেন্ট পাঠালেই হবে না, কারেন্ট যদি আমরা বৃদ্ধি করি, আই যদি আমি বৃদ্ধি করি, তাহলে উল্টো দিকে আবিষ্ট তড়িৎচালক বল দেয়, আবিষ্ট প্রবাহ মাত্রা দেয় স্মল আই। তাহলে ও একটা তড়িৎচালক বলের উৎস হিসাবে কাজ করছে কিনা, নতুন করে একটা প্রবাহ দিচ্ছে স্মল আই। কোন দিকে দিচ্ছে? আমি যখন কারেন্ট বৃদ্ধি করছি, এদিককার কারেন্ট আই যখন বৃদ্ধি করছি, উল্টো দিকে দিচ্ছে। অর্থাৎ যখন আই বৃদ্ধি পাচ্ছে, তখন এই যে আবেশকটা বা সলিনয়েডটা একটা ব্যাটারির মতো আচরণ করছে, যার পজিটিভ থাকবে বাঁ দিকে, নেগেটিভ ডান দিকে। কেন বাঁ দিকে? এখানে স্মল আইটার ডিরেকশন দেখো, স্মল আই এর ডিরেকশন। স্মল আইটা কি করছে? স্মল আইটা বাঁ দিক দিয়ে বের হচ্ছে। তার মানে পজিটিভ থেকেই তো কারেন্ট বের হয়, পজিটিভ থেকেই তো কারেন্ট বের হয়। তাহলে এই দিকে বের হচ্ছে, মানে এই দিকটায় তাহলে পজিটিভ, এদিকটা নেগেটিভ। তার মানে এই সলিনয়েডটা একটা ব্যাটারির মতো আচরণ করলো, যার এই এন্ড পজিটিভ, উচ্চ বিভব এই এন্ড, ধরো পি, এটা এই বিন্দুটা পি যদি বলি, পি বিন্দু, এটা যদি কিউ বিন্দু বলি, তাহলে পি বিন্দু উচ্চ বিভব, কিউ বিন্দু নিম্ন বিভব হচ্ছে। ডিরেকশন ইম্পর্টেন্ট। আরেকটা ছবি দেখো, এই আবেশক, এখানে বোঝার জায়গা। কারেন্ট আমি এই দিকেই পাঠাচ্ছি, কিন্তু কারেন্ট আমি ডিক্রিজ করে দিচ্ছি, মানে পরিবর্তন করছি। আমরা জানি কারেন্ট সলিনয়েড বা আবেশক যখন ডিক্রিজ করবে, তখন সেই দিকেই আবিষ্ট কারেন্ট দেয়। তার মানে এই কারেন্টটা এদিক থেকে বের হচ্ছে, আবিষ্ট প্রবাহ। আবিষ্ট প্রবাহ এদিক থেকে বেরোলে ব্যাটারির পজিটিভ হবে এই দিক, নেগেটিভ হবে এই দিক। তখন এটা যদি পি পয়েন্ট বলো, এটা যদি কিউ পয়েন্ট বলো, পি হবে লোয়ার পোটেনশিয়াল নেগেটিভ, আর কিউ হবে হায়ার পোটেনশিয়াল। এবং এই পোটেনশিয়াল ডিফারেন্সটা কত হবে? বোথ কেস পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ই ইকুয়াল টু এল ডি আই বাই ডিটি। এটাই পোটেনশিয়াল ডিফারেন্স। তড়িৎচালক বল, এখানে এরও তড়িৎচালক বল ই, এরও তড়িৎচালক বল ই, মানে দুই প্রান্তের পি আর কিউ বিন্দুর বিভব পার্থক্য। এইখানে আমি বলবো ভি কিউ মাইনাস ভিপি হচ্ছে ই। এই ছবির জন্য ভি কিউ হচ্ছে হায়ার পোটেনশিয়াল, সেজন্য ভি কিউ মাইনাস ভিপি ইকুয়াল টু ই। আর এটাতে পি পয়েন্ট হায়ার পোটেনশিয়াল, সেই জন্য ভিপি মাইনাস ভি কিউ ইজ ইকুয়াল টু ই। ই মানে কত? মানে এখানে ই ম্যাগনিটিউড আর কি, এখানে ই এর ম্যাগনিটিউড নাও। তুমি আগে ই এর ম্যাগনিটিউড বার করবে, বার করে তুমি তারপরে ডিরেকশন নিজে ফাইন্ড করবে, তাহলে অঙ্ক করতে তোমার সুবিধা হবে। তাহলে দেখো, একটা সলিনয়েড যখন প্রবাহ মাত্রার পরিবর্তন করা হয়, তখন ওইটা একটা সেলের মতো আচরণ করে বা তড়িৎ কোষের মতো আচরণ করে। প্রবাহ মাত্রা যখন বাড়াবো, তখন উল্টো দিকে প্রবাহ দেয়, সেই অনুযায়ী পজিটিভ কোন দিকে হবে তোমরা ঠিকঠাক দেখে নেবে। আর প্রবাহ মাত্রা যখন কমাবো, তখন সেই দিকেই প্রবাহ দেবে আবিষ্ট প্রবাহ, সেই অনুযায়ী পজিটিভ কোন দিকে হবে তোমরা দেখে নেবে। খুব ইম্পর্টেন্ট ব্যাপারটা। দেখো, আমি একটা ছোট্ট করে একটা অঙ্ক দিই এখানে পাশে, বিষয়টা একদম বেসিক ব্যাপারটা বোঝার জন্য। ধরো একটা সলিনয়েড, বলা আছে এর এল 5 হেনরি হলো, এর মধ্যে প্রবাহ পাঠানো হচ্ছে এই দিকে আই, আর ডিআই বাই ডিটি এটা বাড়ানো হচ্ছে, মানে প্রবাহটাকে বাড়ানো হচ্ছে কত হারে? মানে ডিআই ডিটি পজিটিভ বলা হচ্ছে, ধরো একটা কিছু নিলাম 3 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, ডিআই ডিটির ভ্যালু, ডিআই ডিটি পজিটিভ, আই বাড়ানো হচ্ছে। আচ্ছা, তার মানে তোমাকে বলা হলো এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু, এই দুই বিন্দুর বিভব পার্থক্য কত? ভিপি মাইনাস ভিকিউ কত? সবার আগে আমরা কি করব? সলিউশনটা দেখো এইভাবে করবে, স্টেপগুলো খেয়াল করো। সলিউশন করতে গেলে আগে ই এর ম্যাগনিটিউড বার করে নাও। বিভব পার্থক্য, এই ম্যাগনিটিউড তো থাকবেই, তারপরে আমরা ডিরেকশনটা দেখবো কোন দিকে পজিটিভ কোন দিকে নেগেটিভ হয় সেলটার।
এল ডি আই বাই ডিটি, বৃদ্ধি হোক হ্রাস হোক ডিআই বাই ডিটি প্লাস নিয়ে করো, কারণ ম্যাগনিটিউড বার করছি আমরা। এল হচ্ছে 5, ডিআই ডিটি 3, তার মানে 15 ভোল্ট। বিভব পার্থক্য দুই বিন্দুর 15 ভোল্ট, এইটুকু আমরা শিওর। এবার কোনটা উচ্চ বিভব বিন্দু কোনটা নিম্ন বিভব বিন্দু, অর্থাৎ ব্যাটারির যে এখানে যে ব্যাটারি হিসাবে আচরণ করবে কোন দিকে পজিটিভ কোন দিকে নেগেটিভ হবে। দেখো যখন আই বাড়ানো হয় তখন তো বললাম উল্টো দিকে আবিষ্ট প্রবাহ হয়, কারণ আই পাঠানো হচ্ছিল এইদিকে, তাহলে উল্টো দিকে স্মল আই, উল্টো দিকে স্মল আই বলতে তাহলে বাঁ দিকে বের হচ্ছে স্মল আই, তার মানে বাঁ দিকে পজিটিভ ডান দিকে নেগেটিভ, তার মানে এটা পি পয়েন্ট বলা আছে, এদিকে কিউ পয়েন্ট বলা আছে, তাহলে পি পয়েন্টই উচ্চ বিভব, তাহলে ভিপি মাইনাস ভি কিউ যেটা সেটা 15 ভোল্টই হবে। যদি ভিকিউ মাইনাস ভিপি বলতো তাহলে -15 হতো। এইটা তোমাদের মনে রাখতে হবে। নেক্সট দেখো এখানে একটা ইংরেজিতেই লেখা আছে, আমি আর বাংলা এটা কনভার্ট করি নাই। এখানে একটা কারেন্ট যাচ্ছে এইদিকে, কারেন্টটা কত, কারেন্টটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এখানে একটা ব্যাটারি দেখতে পাচ্ছ, এদিকে পজিটিভ এদিকে, এদিকটা নেগেটিভ এদিকটা পজিটিভ, 15 ভোল্ট। আর এখানে আবেশক একটা দেখতে পাচ্ছ 5 মিলি হেনরি, এর মধ্যে দিয়ে কারেন্ট কমানো হচ্ছে 10⁻³ অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে, যে কমানো হচ্ছে। আর এখানে একটা রোধ আছে, এই রোধটা হচ্ছে 1 ওহম। দুই বিন্দুর বিভব পার্থক্য এ আর বি বিন্দু, ও ভিবি মাইনাস ভি এ কত, এটা বার করতে হবে। দেখো সবার আগে একটা কাজ করে নাও, তুমি এমনি রোধের প্রান্তীয় বিভব আই ইন্টু আর করে করি আমরা, ভি ইজ ইকুয়াল টু আই আর। ব্যাটারির যে তড়িৎচালক বল সেটাই হবে বিভব প্রভেদ। আর এখানে আবেশকের যে বিভব প্রভেদ সেটা আগে বার করে নাও। আবেশকের যে আবিষ্ট তড়িৎচালক বল ইকুয়াল টু এল ডিআই ডিটি হয়। এল কত, এল হচ্ছে 5 মিলি হেনরি, 5 ইন্টু 10⁻³ হেনরি হলো এল। ডিআই ডিটি কত, 10⁻³ এত ভোল্ট হলো আবিষ্ট তড়িৎচালক বল কার, আবেশকের। আচ্ছা তার মানে এটা 5 ভোল্ট। এইটার বিভব প্রভেদটা বার করে নিলাম, এর উচ্চ বিভব কোন দিকে নিম্ন বিভব কোন দিকে, এবার আমরা খুঁজবো। সেটা কি করে খুঁজবো, কারেন্ট এই দিকে, কারেন্ট কমানো হচ্ছে, কারেন্ট কমানো হলে এই আবেশকের যেই দিকে কারেন্ট যাচ্ছে সেই দিকে কারেন্ট যাবে, তাহলে এই দিকটা প্লাস হবে এই দিকটা মাইনাস হবে। উচ্চ বিভব ডান দিক নিম্ন বিভব বাঁ দিক, ব্যাটারির উচ্চ বিভব ডান দিক নিম্ন বিভব বাঁ দিক, রোধের উচ্চ বিভব বাঁ দিক নিম্ন বিভব ডান দিক। প্রত্যেকটা এলিমেন্টের উচ্চ বিভব নিম্ন বিভব কোন দিকে আছে সেটা আগে ঠিক করে নিতে হবে। এইবার তুমি কারশফের যে ওপেন লুপে কারশফের সূত্র আমরা যেভাবে প্রয়োগ করি সেটা আমরা প্রয়োগ করব। এই বিন্দুর বিভব লিখবো সবার আগে, তারপরে এই বিন্দুর থেকে যখন আমি রোধটাকে ক্রস করছি তখন বিভব কমে যাবে, কারণ রোধের মধ্যে দিয়ে কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে দিয়ে যাচ্ছে। কত বিভব কমবে, রোধ ইন্টু কারেন্ট, আই ইন্টু আর। আই মানে 5 অ্যাম্পিয়ার বলা আছে, দেখো 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে ডান দিকে, রোধ হচ্ছে 1। এই বিভবটা কোথাকার, এই বিন্দুর বিভব, ব্যাটারির আগে রোধের পরে। এবার ব্যাটারি যখন ক্রস করব, আমি এদিক থেকে এদিকে মুভ করছি এদিক থেকে এদিকে। ব্যাটারি যখন ক্রস করব তখন আবার নেগেটিভ বিভব থেকে পজিটিভ বিভবে দিয়ে যাচ্ছি, তখন কত ভোল্ট যোগ হবে, 15 ভোল্ট। এইবার যখন আমি আবেশক পার হচ্ছি যখন, তখন আবারও নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছি, তার মানে আবারও যোগ হবে কত, আবেশকের যে ভোল্টেজ বিভব পার্থক্য সেটা তো আগে করে রাখছি আমরা 5। লাস্ট কোথায় এলাম, বি বিন্দুর বিভব হলো এটা, ভিবি, তাহলে এটা। তাহলে দেখো ভি এ -5 +5 কেটেই গেল, +15 ইকুয়াল টু ভিবি। তারপরে দেখো ভিবি মাইনাস ভি এ ইকুয়াল টু 15 ভোল্ট,
এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের অপশন বি ইজ কারেক্ট।